এই যে জলপাইগুড়িতে এটিএম লুটের ঘটনা, সেই কি মারাত্মক সাহসিকতার সঙ্গে সেই ব্যাংক কর্মী গিয়ে ধাওয়া করে, এতটা দূর ধাওয়া করে গিয়ে, প্রায় 30-35 কিলোমিটার ধাওয়া করে গিয়ে তারপর ধরেছিলেন। সেই ঘটনা আরও একজন গ্রেপ্তার। তো সেই ঘটনা আরও একজন গ্রেপ্তার, কিভাবে গ্রেপ্তার, কোথা থেকে গ্রেপ্তার? শান্তনু রয়েছে আমার সঙ্গে, ফোনে বলতে পারবে। শান্তনু, কিভাবে গ্রেপ্তার করা হলো আরও একজন দুষ্কৃতীকে? দেখো, গতকাল কিন্তু বলা যেতে পারে দিন ভরে কিন্তু বৈকুণ্ঠপুর জঙ্গল জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ এবং বিভিন্ন এলাকায় ছোট ছোট দল বিভক্ত হয়ে এই অভিযান চালাচ্ছে। সেই সময় কিন্তু রাতের দিকে দেখা যায় যে একজন দুষ্কৃতী বৈকুণ্ঠপুর জঙ্গলের একটা অংশ থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে আরেকটা জঙ্গলে যাওয়ার চেষ্টা করছিল। পাশে একটি গ্রাম রয়েছে, পুলিশের যেটা ধারণা হয়তো জঙ্গলে ঢুকতো অথবা গ্রামে ঢুকতো। সেই সময় সাদা পোশাকে পুলিশরা কিন্তু নরেশ কোহলি নামে যুবককে গ্রেপ্তার করে এবং এই এটিএম কাণ্ডে কিন্তু এটাকে বলা যেতে পারে চতুর্থ দুষ্কৃতী যার খোঁজ চালাচ্ছিল পুলিশ এবং এর কাছ থেকে বেশ কিছু টাকাও উদ্ধার করেছে পুলিশ এবং এ মূলত বৈকুণ্ঠপুর জঙ্গলের একেবারে গভীরে গিয়ে আত্মগোপন করেছিল। কিন্তু গতকাল রাতে যখন বৃষ্টি শুরু হয়েছে সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে সে অন্যত্র আরেকটি জায়গায় যখন যাওয়ার চেষ্টা করছিল সেই সময় কিন্তু সাদা পোশাকের পুলিশ কর্মীদের নজরে পড়ে যায়, নরেশকে গ্রেপ্তার করে পুলিশ। এই নরেশ সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেরকম জানা যাচ্ছে যে কিছুদিন আগে রায়গঞ্জে যে গত মার্চ মাসে যে বড় যে এটিএম লুটের ঘটনা ঘটেছিল সেই লুটের ঘটনার সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত এই নরেশ এবং বলা যেতে পারে যে 5 জনের যে দুষ্কৃতী দল এই ঘটনা ঘটিয়েছিল এবং পরে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলায় এরা না পারাতে পারে কিন্তু বৈকুণ্ঠপুর জঙ্গলে আশ্রয় নিয়েছিল। সে জঙ্গলের পঞ্চম দুষ্কৃতী অর্থাৎ এই টিমের যে পঞ্চম সদস্য সে লুকিয়ে রয়েছে বলে পুলিশের অনুমান এবং এই যে এখনো পর্যন্ত প্রায় 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ এবং বাকি টাকা অর্থাৎ 54 লক্ষ টাকা বলা হচ্ছে এই এটিএম থেকে চুরি গেছিল, লুট করা হয়েছিল, সেই বাকি টাকাও কিন্তু এই পঞ্চম দুষ্কৃতীর কাছে থাকবে বলেই পুলিশের অনুমান এবং সেই কারণে কিন্তু জঙ্গলকে আবার সকাল থেকে ঘিরে ফেলা হয়েছে এবং সার্চ অপারেশনের জন্য ড্রোন নামানো হয়েছে। ড্রোনের সাহায্যে কিন্তু বিভিন্ন জায়গা যেখানে সাধারণত বনকর্মীরা পৌঁছতে পারে না পুলিশের এখনো এক দুষ্কৃতী থাকতে পারে, সেই জন্য পুলিশ ড্রোনের মাধ্যমে তল্লাশি চালাচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গলে। ধন্যবাদ। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে বাড়িতে, আবাসনে, মূলত ব্যবসায়ী যারা তাদের সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড কেন? কদিন আগেও তো সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড হয়েছিল। আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থপ্রতিম, আমরা কয়েক সপ্তাহ আগেও দেখেছি লাগাতার রেড হয়েছে এইখানে বেশ কয়েকটি বাড়িতে, আবার নতুন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেড। কি চাইছেন তারা? কোন কানেকশনে তারা খুঁজতে চাইছেন? দেখো, এটা হলো আর্থিক প্রতারণার অভিযোগে কিন্তু এই হানায় দিল্লি থেকে টিম এসে এবং একযোগে শিলিগুড়ির 4টি ওয়ার্ডে তাদের এই হানা চলে এবং প্রতি বাড়িতে এক আইনজীবী এবং চার্টার অ্যাকাউন্ট এবং তার এজেন্টের বাড়িতে এই হানা চলে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই অভিযান এখনো চলছে। এটা আমরা যদিও এখনো অফিসিয়ালি কোনো কিছু না জানা যেটা আমরা সূত্র মতো জানতে পারছি যে আইনজীবী এই চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়িতে হানা দিয়েছে ইডি, তারই এক আত্মীয়কে কিন্তু গত বছরের ডিসেম্বরে কিন্তু গ্রেপ্তার করা হয় এই মানি লন্ডারিং কেসে। এই সূত্রেই কি হানা, এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি ইডি। সেদিকে আমাদেরও সেদিকেও নজর থাকছে এবং বেশ শিলিগুড়ির 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 33 নম্বর এই 4টি ওয়ার্ডে কিন্তু একযোগে হানা দিচ্ছে এই ইডি আধিকারিকরা। ধন্যবাদ। সাতটা গ্রাম কিন্তু রাস্তা নেই, তাহলে এই স্কুল, কলেজ বা হাসপাতালে বা পঞ্চায়েত দপ্তরে যেতে গেলে রাজ্য সড়ক দিয়ে ঘুরে যেতে হতো। শেষমেশ এই 7টা গ্রামের যারা বাসিন্দা, গ্রামের মানুষ, তারাই হিসেব করে বললেন যে তাদের চাষের জমির যদি কিছুটা করে দিয়ে দেওয়া হয়, যদি তার বদলে রাস্তা হয় তাহলে কেমন হয়। নিজেরাই জমি দান করেছিলেন রাস্তার জন্য। তো বলাগড়ের সেই নির্দিষ্ট এলাকার ছবিটা এখন পুরোপুরি বদলে গেছে। বদলে কেমন হয়েছে? 7টা গ্রাম জোড়া সম্ভব হয়েছে সড়ক পথে, জানবো। সোমনাথ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো অতনুদা, এই যে সিজা গ্রাম পঞ্চায়েতের কামারপুর গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে, এই এলাকায় প্রায় 7টি গ্রামের যাতায়াতের অসুবিধা ছিল। দীর্ঘদিন ধরে তারা সমস্যায় ছিল, কাদা মাটি পার হয়ে তাদেরকে যেতে হতো, বর্ষা এলেই দুর্ভোগের মধ্যে তারা থাকতো। পঞ্চায়েত অনেক রকম ভাবে চেষ্টা করেছিল, কিন্তু এখন নতুন যে গ্রামবাসীরা রয়েছে, যেসব গ্রামবাসীরা রয়েছে, তারা নিজেদের চাষের অল্প অল্প জমি দিয়ে প্রায় 600 মিটার
600 মিটার তারা রাস্তা তৈরি করতে জমি দেয় এবং প্রায় ওখানে 1800 মিটার রাস্তা তৈরি হয়। গ্রাম পঞ্চায়েত থেকে 1800 মিটার রাস্তা তৈরি করে দেয়, যাতে পড়ুয়ারা যারা ছিল, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তারা অনেক ঘুরপথে তাদের যেতে হতো। তাদের যেতে সুবিধার জন্য এই রাস্তাতে, এবং যারা বাজারে, গ্রামবাসীরা বাজার এবং জাতীয় সড়ক, যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়কে যেতে তাদের অনেকটাই ঘুরপথে যেতে হতো এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার ঝুঁকি থাকতো। এই রাস্তাটা হওয়াতে গ্রামবাসীরা এবং যে সদর মহকুমা শাসক, ওনাকেও গ্রামবাসীরা ধন্যবাদ জানাচ্ছে এবং পঞ্চায়েতকে ধন্যবাদ জানাচ্ছে যে এই রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। অতনুদা, আসাম রোড ঘুরে যেতে হবে না, এখান থেকে যাওয়া এখানে সুবিধা হয়ে যাবে, এতে দুর্ঘটনাও তো এড়ানো যাবে। তো অনেকটাই। মাঠ থেকে যে ফসল একটা যে উঠতো, এই রাস্তা ছিল না, এই রাস্তাটা হয়ে গেলে একটা সুবিধা হয়ে গেল। মুক্তারপুর, খামারগাছি, কামালপুর, এই 3টে গ্রামের বিশেষ করে খুব উপকার হলো। যারা স্কুলের যারা যাওয়া আসা করে, হরিসারপুল, ঢাকছড়া, গোল্লই, এই 3টে গ্রাম আরো ওদিকে সুবিধা হলো। আজকে আমাদের শ্রীরামপুরের অর্ধেক গ্রাম, প্রায় 7-8টা গ্রামকে SH6 দিয়ে আসতে হতো। সেই রাস্তার দূরত্বটাও কমলো এবং এই রাস্তাটা হওয়ার ফলে সব থেকে যেটা, খামারগাছি হাই স্কুলের যে বাচ্চা পড়ুয়ারা যে SH6 ধরে স্কুলে যেতে হতো, সেটা তাদের আর যেতে হবে না। এটা হওয়ার ফলে সব থেকে বড় কথা, এই যে গ্রামে গ্রামে যে সংযোগ হয়ে গেল, মানুষ তো মারাত্মকভাবে সহযোগিতা করেছে। যেটুকুনি জায়গা আমরা পেয়েছি, অনেক জায়গায় জমি অ্যাকোয়ার করতে হয়েছে, তারা সম্পূর্ণভাবে তারা পঞ্চায়েতের পাশে এসে দাঁড়িয়েছে। হাওড়ার ঘুষুরির নস্কর পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তার দাবি ছিল। যারা নিয়মিত যাওয়া আসা করেন, বিশেষ করে পড়ুয়াদের তো মারাত্মক সমস্যা হচ্ছিল। তো সেই রাস্তা এবার পাওয়া গেল। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন সরাসরি। দেবাশিস, কিভাবে এই রাস্তা তৈরি হয়েছে, কত খরচ হয়েছে, কতদিন লাগলো, এবং এবার এলাকার মানুষ কি বলছেন? দেখো, অবশ্যই এই এলাকায় একটি বড় স্কুল রয়েছে, যেটি কিন্তু হিন্দি মাধ্যম স্কুল। এখানে প্রায় প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কয়েক 1000-এরও বেশি ছাত্রছাত্রীরা সেখানে পঠন পাঠন করে। কার্যত গরমের ছুটির পাশাপাশি বর্ষাকালে ছুটি দিতে হতো। বিগত 10 বছর ধরে সেখানে কোনো রাস্তার এতটাই বেহাল অবস্থা হতো, প্রতিদিন ঘটতো দুর্ঘটনা। সেই জায়গা থেকে মুক্তি দিতেই কিন্তু উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী উদ্যোগ নেন। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য হওয়ার পরেই তিনি কিন্তু উদ্যোগ নেন এবং সেই উদ্যোগে প্রায় জিটি রোড, অর্থাৎ জয়সওয়াল হাসপাতাল, সেই জিটি রোড থেকে নস্কর পাড়া পর্যন্ত কার্যত 2 কিলোমিটার রাস্তা তিনি কিন্তু নতুনভাবে সাজিয়ে তুললেন এবং সেই রাস্তা আজকে থেকে চালু হলো। এবং সেখানে যখন তিনি পরিদর্শনে যান, সেখানে সেই স্কুলের ছাত্রছাত্রীরা এই খবর পেয়ে আগে থেকে সেখান থেকে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন। বিধায়ককে ফুল ও চকলেট দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন তাদের এই রাস্তা তৈরি করার জন্য। বিধায়কের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার কারণ সরকারি স্কুল সেখানে জোর করে ছুটি দিয়ে দেওয়াটা খুব বিরক্ত ব্যাপার, বাজে বিষয় হচ্ছিল। কয়েক কোটি টাকা খরচ করে এই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে, যারা আরো বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। বিধায়কের দাবি বর্ষার আগেই সেই কাজও শেষ হবে। অতনু, ধন্যবাদ। থেকে বড় আনন্দ, এর থেকে খুশি কিছু হতে পারে না। প্রায় 1000-1200 স্টুডেন্ট এইখানে পড়ে। এই রাস্তাটা এমন একটা কন্ডিশনের মধ্যে ছিল, রাস্তাটা কোনো মতে করা যাচ্ছিল না এবং স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে, স্কুল মাস্টার টিচার যারা রয়েছে, খুব প্রবলেম হচ্ছিল। তা যাই হোক, আর প্রবলেম হবে না। খালি আমি আমার স্টুডেন্টদের কাছে খালি একটা বক্তব্য, যে লেখাপড়ার জন্যে আমরা সবসময় আগে আছি। তোরসা নদীর পাড় সাজিয়ে তোলা হবে এবং সব মিলিয়ে 1.5 কোটি টাকা খরচা করা হবে। কেন না, কোচবিহারের মহাশ্মশান, সেই মহাশ্মশানকে রিকনস্ট্রাক্ট করা হবে, নতুন করে রিনোভেট করে নতুন করে দেওয়া হবে, যাতে বেশ কিছু বিষয় সেখানে অ্যাড করা থাকছে। সুন্দর বাগান হবে, যাতে মৃতের পরিজনরা সেখানে গিয়ে একটু বসতে পারেন, একটু অপেক্ষা করতে পারেন বা বিশ্রাম নিতে পারেন। আর ঠিক কী হবে, পরিকল্পনাটা ঠিক কী রকম, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, বলতে পারবেন শুভঙ্কর? হ্যাঁ অতনু, দেখো তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার শহরে তোরসা নদীর ওখানে রয়েছে কোচবিহারের বড় শ্মশান। সেই শ্মশানকে গ্রিন সিটি প্রকল্পে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে কোচবিহার পুরসভা। সেখানে একটি পার্ক যেমন তৈরি হবে, পাশাপাশি সেখানে গাছ লাগানো হবে, যাতে শ্মশান বন্ধু যারা আছে তাদের
সুবিধা হয়, একটা মনোরম পরিবেশ গড়ে তোলা হবে। তোরসা নদীর যে ঘাট রয়েছে সেই ঘাট সংস্কার করা হবে। পাশাপাশি মৃতদেহ পোড়াতে যারা দেহ করতে যারা আসে সেই তাদের বসার ব্যবস্থা করা হবে, জলের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে গ্রিন সিটি প্রকল্পে এই শ্মশানকে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা নিয়েছে কোচবিহার পুরসভা। অতনু, ধন্যবাদ। এটা করলে অনেক ভালো হবে, কারণ প্রতিদিনই মৃতদেহ আসে, লোক আসে, ওখানে বসার জায়গা একটু ভালো ঠলো করলে একটু ভালো লাগবে, আর পরিবেশটাও সুন্দর হবে। আরো 1,35,00,000 টাকা আমরা অনুমোদন পেয়েছি। ওখানে পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। যে ঘাটটা অব্যবস্থা আছে ঘাটটা নতুন করে তৈরি করে দেওয়া হবে। বসার জায়গা যারা আসবেন তারা বসার জায়গা তাদের জন্য করে দেওয়া হবে। লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হবে। একটা অত্যাধুনিক একটা শ্মশান ঘাট তৈরি করা হবে কুচবিহার পৌরসভার উদ্যোগে। এটা একটা ভালো খবর বলে আমি মনে করছি।